ইস, মেয়েটার মুখটা দেখার মতো ছিল। তার কথায় মৌসুমী বেগমের লুকিয়ে রাখা হাসিখান ফিক করে বেরিয়ে এলো। তারপর তারা দুজন গাড়িতে গিয়ে বসলো। নাসিরউদ্দিন চৌধুরী গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে চললেন তাদের পুরনো বাড়ির গন্তব্যে। আকাশে সাদা মেঘেরা তুলোর মতো উঠছে, পাখিরা ঝাঁক বেঁধে একসঙ্গে নিজের গন্তব্যে ছুটে চলছে। বাতাসের সঙ্গে মিশে আছে এক মিষ্টি সুবাস। হালকা হাওয়া শরীর স্পর্শ করতেই যেন শিহরণ বয়ে যায়। অরণ্যের গাড়ির পেছনে আসছে নাসিরউদ্দিন চৌধুরীর গাড়ি। অরণ্য চুপচাপ ড্রাইভিং করছে। পেছনের সিটে লাবণ্য, আরিস আর জিহান নিজেদের মধ্যে আড্ডা দিতে ব্যস্ত। মহুয়াও টুকটাক ওদের সঙ্গে হ্যাঁ না স্বর দিচ্ছে। গাড়ির সীতাকুণ্ডু আসতেই আশেপাশের পরিবেশটা অনেকটা পরিবর্তন হয়ে গেল। বড় রাস্তার দুধারে ধানের আখের আর সরিষার সবুজ হলদেটে জমি। তা থেকে বেশ দূরে দেখা যাচ্ছে বিশাল বিশাল আকৃতির পাহাড়। দূর থেকে পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যেন তাদের শীর্ষ আকাশ ছুঁয়েছে। সবুজ গাছগাছালিতে ঘেরা পাহাড়গুলো প্রকৃতির এক অনন্য সৌন্দর্য বহন করছে। সেই সঙ্গে মৃদুলা হাওয়া যেন মনকে করে তুলছে উৎফুল্ল। মহুয়ার জানালা দিয়ে তাকিয়ে দেখছে ওই পাহাড়ি সৌন্দর্য। ছোট্ট মনটা যেন প্রশান্তির চাদরে ঢেকে গেল তার। অরণ্য ড্রাইভিং করার ফাঁকে আর চোখে একবার তাকালো মেয়েটার দিকে। তামাটে উজ্জ্বল শ্যামলা চেহারা খানায় কেমন অন্যরকম মায়া ছড়িয়ে আছে, যে মায়া বারবার আকৃষ্ট করছে এই পুরুষটিকে। বেহায়া মনটা বারবার মেয়েটাকে দেখতে ব্যাকুল। বেশ অনেকক্ষণ চুপচাপ বসে থাকতে থাকতে গাড়ির ভেতরের পরিবেশটা যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠল। একঘেয়েমি আর অস্বস্তিতা মিলিয়ে সবাইকে ক্লান্ত করে তুলছিল। অবশেষে সেই নীরবতা ভাঙল আরিস। আচমকা আরিস শব্দ করে বলে উঠল, ভাই, বোরিং লাগছে, একটা গান প্লে কর না। অরণ্য কোনো প্রকার কথা বলল না, চুপচাপ একটা গান প্লে করে দিল। গান চলার সঙ্গে সঙ্গে গাড়ির পরিবেশটা যেন ফুরফুরে হয়ে উঠল, সেই সঙ্গে সকলের মেজাজও। গানের এক পর্যায়ে এসে এবারও আর নীরব থাকতে পারল না। অরণ্য, আরিস, জিহান, লাবণ্য আর মহুয়াও একসঙ্গে সবাই গানের তালে সুর ধরল। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে। এক পৃথিবী ভালোবাসার রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে। মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। গানটা যেন মুহূর্তের মধ্যেই বদলে দিল চারপাশের আবহাওয়া। একটু আগের সেই নিস্তব্ধ একঘেয়ে পরিবেশ কথায় মিলিয়ে গেল। তার জায়গা দখল করে নিল এক অদ্ভুত প্রাণচাঞ্চল্য। মৃদু সুরের ঢেউ গাড়ির ভেতর ছড়িয়ে পড়তেই সবার মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। কেউ জানালার বাইরে তাকিয়ে সুরের সাথে তাল মেলাচ্ছে, কেউ আবার আস্তে আস্তে গুনগুন করে গাইছে। আর গানের প্রতিটি লাইন তাদের হৃদয়ের ভেতর গিয়ে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। অরণ্য আর নাসিরউদ্দিন চৌধুরীর গাড়ি দুটো এসে থামল চৌধুরী নিবাসের সামনে। চারপাশে তখন এক অদ্ভুত নীরবতায় আবরণ ছড়িয়ে পড়ল। বিকেলের আলোটা নরম হয়ে এসে গাছের পাতায় পাতায় ছায়া আলোয় খেলা করছে। গাছের ডালের মধ্যে বসে থাকা পাখির ডাক শোনা যাচ্ছে। হালকা বাতাসে কদম আর শিউলির মৃদু গন্ধ মিশে আছে, যা পরিবেশটাকে আরো মোহনীয় করে তুলছে। গেটের বাইরে দাঁড়িয়ে থাকা পুরনো কাঁঠাল গাছটা যেন বছরের পর বছর ধরে এই বাড়ির সব গল্পের সাক্ষী। লোহার তৈরি বড় গেটটায় একটু মরিচা ধরা, তবুও তার ভঙ্গিতে এখনো একটা গম্ভীর আভিজাত্য রয়ে গেছে। গেট পেরিয়ে ভেতরে চোখ পড়তেই দেখা যায় চৌধুরী নিবাস। প্রায় ৩০-৩৫ বছরের পুরনো এক বাড়ি, যার প্রতিটি ইটে সময়ের ছাপ স্পষ্ট। দোতলা বাড়িটার দেওয়ালে হালকা ফিকে হয়ে যাওয়া রং, কোথাও কোথাও চুনের খসে পড়েছে, তবুও এই বাড়ির সৌন্দর্য একটুকু কমেনি। বরং সেই পুরনোত্বই বাড়িটিকে দিয়েছে আলাদা এক গাম্ভীর্য ও সৌন্দর্য। বাড়ির সামনে বড় এক উঠান, পাশে সারি করে লাগানো শিউলি, গন্ধরাজ আর কদম ফুলের গাছ। বারান্দায় খোদাই করা রেলিং আর কাঠের দরজাগুলোতে পুরনো দিনের ছোঁয়া স্পষ্ট।
জানালার কাঠের পাল্লাগুলো একটু বিবর্ণ। দুটো গাড়ি থেকে এক এক করে সকলেই নামলো। সকলের দৃষ্টি চৌধুরী নিবাসের দিকে। প্রায় বহু বছর ধরে আসা হয় না এই বাড়িতে। আরিস, মহুয়া আর মোনালিসাও পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বাড়িখানার পানে। বাড়িটা দেখতে পুরনো জমিদার বাড়ি থেকে কোনো অংশে কম নয়। তারা যখন বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে বাড়িটা দেখতে ব্যস্ত, তখনই তাদের গাড়ির শব্দ পেয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকজন রমণী ও তরুণী। তাদের মধ্যে ছিল অরণ্যের ছোট চাচি জুলেখা বেগম, মৌসুমী বেগমের ছোট বোন ফরিদা বেগম, আর তাদের সাথে আছে জুলেখা বেগমের বড় মেয়ে দিঘি আর ছোট মেয়ে রাইতা। 40-এর গুন্ডিতে পা রাখা জুলেখা বেগম গিয়ে জড়িয়ে ধরল মৌসুমী বেগমকে। আজ প্রায় বহু বছর পর তাদের দেখা হলো। বছর 3 আগে চট্টগ্রাম গিয়ে দেখা করে এসেছিল। অরণ্যের বিয়েতে যাওয়ার কথা থাকলেও তখন দিঘি আর রায়তার পরীক্ষা চলতে থাকায় আর যাওয়া হয়নি। বেশ আবেগী স্বরে রমণী বলে উঠল, অবশেষে তাহলে এসেই গেলে। তোমার এই গুছিয়ে যাওয়ার সংসার এখনো তোমারই আছে ভাবি। মৌসুমী বেগম কিঞ্চিত হাসলেন আর বললেন, আসতে তো হতোই, আমাদের দিঘির বিয়ে বলে কথা। এই বলে তিনি স্নেহের সঙ্গে দিঘির মাথায় হাত বুলিয়ে দিলেন। রায়তাও বড় চাচিকে জড়িয়ে ধরল। পাশ থেকে ফরিদা বেগম বললেন, আপা তুই বলতে আমি গতকালকেই চলে এলাম। বড় আপাকেও আসতে বলেছিলাম, কিন্তু তানিশা যা কাণ্ড করলো তাই সে লজ্জায় আসতে না করে দিয়েছে। নাসিরউদ্দিন চৌধুরী শান্ত স্বরে বলল, আচ্ছা, ওসব কথা পরে হবে ফরিদা। এখন দেখো আমরা কাকে নিয়ে এসেছি। বিব্রতকর দৃষ্টিতে তাকালো ফরিদা আর জুলেখা বেগম নাসিরউদ্দিন চৌধুরীর দিকে। নাসিরউদ্দিন চৌধুরীর চোখের ইশারায় মহুয়াকে সামনে আসতে বললেন। মেয়েটাও গুটি গুটি পায়ে এসে মৌসুমী বেগমের পাশে দাঁড়ালো। তাকে দেখতে ফরিদা আর জুলেখা বেগম প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো মৌসুমী বেগমের দিকে। মৌসুমী বেগম মৃদু হেসে বললেন, আমাদের শাহরিয়ারের বউ মহুয়া। জুলেখা বেগম একবার মহুয়ার পা থেকে মাথা পর্যন্ত পরোক্ষ করে নিল। তার দৃষ্টিতে মেয়েটা দেখতে মন্দ না। গায়ের রংখানা শ্যামলা বর্ণের হলেও ছোট্ট মুখখানিতে কেমন মায়া লেপ্টে আছে, যে মায়ার কাছে গায়ের রং অর্থহীন। তিনি একটা সৌজন্যের হাসি দিয়ে মহুয়ার মাথায় হাত রাখে বললেন, মাশাল্লাহ, খুব মিষ্টি দেখতে তুমি। ফরিদাও তার সাথে সায় দিলেন। এদিকে তাদের মহুয়ার প্রতি এত দরদ দেখে মোনালিসার মুখখানা অসহ্য বিরক্তিতে ছেয়ে গেল। ইচ্ছে করছে এসব ছেড়ে ছুড়ে চোখ দুটো যেদিকে যায় সে দিকে চলে যেতে, কিন্তু তারও উপায় নেই। লাবণ্য সামনে এসে কোমরে হাত রেখে বলল, বাহ চাচি আম্মু, মেহরানিকে পেয়ে দেখছি তুমি আমার কথাও ভুলেই গেছো, সেই সাথে ভাইয়াদেরও। একদম ঠিক বলেছিস লাবু, পেয়েছে ভাবিমণিকে পেয়ে আমাদের সবাইকে ভুলেই গেছে। চল বাড়ি ফিরে যাই। লাবণ্য আর জিহানের কথায় সবাই হেসে উঠল। অতপর সবাই লাগেজ ব্যাগ নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। নাসিরউদ্দিন চৌধুরী জুলেখা বেগমকে জিজ্ঞাসা করলেন রহমান কথায়। জুলেখা বেগম জানালেন রহমান চৌধুরী এলাকার বড় স্কুল মাঠে গেছেন, সেখানে একটা দরবার আছে। যেহেতু তিনি এখন গ্রামের চেয়ারম্যান, তাই তার সেখানে থাকাটা আবশ্যক। অরণ্য আর মহুয়াকে বাড়ির দোতলার ডান দিকের কর্নারের ঘরটা দেওয়া হয়েছে। বেশ গুছিয়ে রাখা হয়েছে ঘরটা। অরণ্য এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। চোখ জোড়া কেমন ঝিমিয়ে আসছে, একটু ঘুম দিলে শান্ত লাগতো। যেই ভাবা সেই কাজ। চোখ জোড়া বন্ধ করতেই কয়েক মুহূর্ত পর ঘুমিয়ে পড়ল সে। এদিকে বড়দের সাথে পরিচিত হয়ে কিছুক্ষণ কথাবার্তা বলে মহুয়া ঘরে এলো। অরণ্যকে ঘুমাতে দেখে আর বিরক্ত করলো না। চুপচাপ নিজের লাগেজ আর অরণ্যের লাগেজ খুলে তা থেকে জামা কাপড়গুলো বের করে ঘরে থাকা কাঠের আলমারিতে রাখলো। তারপর নিজের একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি নিয়ে স্নান করতে চলে গেল। এত জার্নি করে এসে স্নান না করলে শরীরটা ম্যাচম্যাচ করবে। গোসল শেষ করে এসে নিজের ভেজা চুলগুলো তোয়ালা দিয়ে শুকিয়ে নিচ্ছে মেয়েটা। তারপর নিজের ব্যাগ থেকে কাজলের কৌটা বের করে নিজের আঙ্গুলের ডগায় নিয়ে চোখে কাজল পরে নিল। এই কাজলই তাকে আরও বেশি মায়াবী করে তোলে।
আয়না থেকে নিজের চোখ সরাতেই তার চোখ পড়ল বিছানার দিকে। সঙ্গে সঙ্গে চমকে উঠল। অরণ্য পলকহীন চাহনিতে তার দিকে তাকিয়ে আছে। তা দেখে মহুয়া নিজের অজান্তেই একটা শুকনো ঢোক গিলল। অরণ্য বিছানা থেকে উঠে গিয়ে মহুয়ার সামনে দাঁড়ালো। মহুয়ার মুখে লেপ্টে থাকা ছোট চুলগুলো অরণ্য নিজের তর্জনী আঙ্গুল দ্বারা ওর কানের পাশে গুজে দিল। আকস্মিক শীতল হাতের স্পর্শে মেয়েটা কেঁপে উঠল কিঞ্চিত। 2 কদম পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পাগুলো কোনো এক অদৃশ্য মায়া বলে যেন এক স্থানে আটকে আছে। মহুয়া নিভু নিভু দৃষ্টিতে অরণ্যের দিকে তাকালো। লোকটা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখের ভাষা গম্ভীর হলেও তার মাঝে লুকায়িত আছে অন্য কিছু, যা মহুয়া বুঝতে পারছে না। মহুয়া মৃদুস্বরে বলল। কখন উঠলেন? অরণ্য কর্কশ কণ্ঠে জবাব দিল। যখন তুমি তোয়ালে নিজের চুলগুলো আমার মুখের সামনে ঝাপটাচ্ছিলে। মেয়েটা লজ্জায় পড়ে গেল অরণ্যের কথা শুনে। জানালা দিয়ে পেছনে পুকুরের ঘাটের দৃশ্য দেখতে দেখতে নিজের চুল থেকে পানি মুছছিল সে। 2-1টা ঝাপটাও দিয়েছিল। তারই ছিটে ফোঁটা হয়তো অরণ্যের মুখে পড়ে তার ঘুম ভাঙিয়ে দিয়েছে। মেয়েটা ছোট স্বরে বলল। দুঃখিত, আমি খেয়াল করিনি। এত বেখেয়ালে হলে চলে? আর হবে না। হলেও মন্দ হয় না। অরণ্যের কথায় চমকে উঠল মহুয়া। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকালো মহুয়া। তা দেখে অরণ্য কিছুটা ভরকে গেল। হালকা কাশি দিয়ে বলল। নিচে যাও। মহুয়া মৃদুভাবে মাথা নাড়ল আর বলল। আপনি যাবেন না? ফ্রেশ হয়ে আসছে, তুমি যাও। মহুয়া নিজের মাথা এদিকে ওদিকে দুলিয়ে গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। ও যেতেই অরণ্য একটা লম্বা শ্বাস নিয়ে নিজের বুকের বাঁ পাশে হাত রাখলো আর বলল। হে মেয়ে, একদিন নির্ঘাত আমার সর্বনাশের কারণ হবে। রাত তখন 10টা সুই সুই। আর গ্রামের রাত 10টা মানে অনেক রাত। এতক্ষণে গ্রামের প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে বললেই চলে। আশেপাশের শুনশান নীরবতায় ঘেরা। চৌধুরী বাড়ির সবাই প্রায় ঘুমিয়ে গেছে বললেই চলে। সকলে এত জার্নি করে আসার ফলে ঘুমটা আরো বেশি জেগে ধরেছে সকলকে। বাড়ির উঠোনে বড় বড় শিউলি, গন্ধরাজ আর কদম ফুলের গাছে ঝুলে থাকা ফুলগুলো থেকে বাতাসের সঙ্গে ভেসে আসছে এক অদ্ভুত মোহনীয় ঘ্রাণ। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে বয়স 20-তে পদার্পণ করা এক যুবতী। পরনে একখানা আকাশি রঙের সালোয়ার কামিজ। ঘন কেশ, খুব একটা লম্বা না, মাত্রই কাঁধ থেকে সামান্য নিচে এলোমেলো হয়ে আছে। আনমনে আকাশের দিকে তাকিয়ে গুনগুন করছে সে। তখনই নিজের পেছনে কারো উপস্থিতি টের পেতেই ভরকে গেল সে। মনে সামান্য ভয়ের জোয়ার উঠল। বাড়ির সবাই তো এখন গভীর ঘুমে বিভোর। তাহলে ও ছাড়া এই সময় আর কে ছাদে আসতে পারে? ভূত টুত নয় তো? ধুর, কি সব ভাবছে। ভূত বলতে কিছু হয় না। এই ভাবনা মাথায় এনে সে ভয়টা বুকে চেপে রেখে আস্তে আস্তে পিছনে ঘুরে দাঁড়ালো। কিঞ্চিত চমকে উঠল মেয়েটা। তার সামনে দাঁড়িয়ে আছে জিহান। মুখের ভঙ্গি দেখে বোঝা মুশকিল তার মুড। জিহান মেয়েটাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল। এত রাতে তুই ছাদে কি করছিস রুহু? জিহানের শান্ত স্বরের প্রশ্ন শুনে কিছু মুহূর্ত চুপ রইল রুহানি। অতঃপর ক্ষীণ স্বরে উত্তর দিল। ঘুম আসছিল না, তাই এলাম। তুমি কেন এসেছো? হাওয়া খেতে। হাওয়া আবার খাওয়া যায় বুঝি? চোখ পিটপিট করে তাকিয়ে প্রশ্নটি করলো মেয়েটা। তার কোনো প্রত্যুত্তর করলো না জিহান। দুজনের মাঝে কিছু মুহূর্ত নীরবতা ছেয়ে গেল। জিহান আর চোখে একবার তাকালো রুহানির কোমল মুখ পানে। তারপর জিজ্ঞেস করলো। আসার পর থেকে তোকে একবারও দেখিনি, কোথায় ছিলি? রুহানি স্বাভাবিক স্বরে উত্তর দিল। দিঘির রুমে ছিলাম। গতকাল জ্বর উঠেছিল, তাই মা বলেছে রেস্ট নিতে, এই জন্য আর বের হইনি। কথাটা শেষ করে একটা ছোট্ট শ্বাস ছাড়লো মেয়েটা। জিহান বারবার আর চোখে রুহানির হাতের পানে তাকাচ্ছে। কিছু একটা জানার তীব্র কৌতূহল তার মধ্যে ছটফট করছে। নিজের এই কৌতূহল সে বেশিক্ষণ দমিয়ে রাখতে পারল না। সোজা সাপটা কণ্ঠে জিজ্ঞেস করল। তোর যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার কি খবর? আকস্মিক প্রশ্নের রুহানি চমকে উঠল। চোখ জোড়া বড় বড় হয়ে গেল তার। হতভম্ব দৃষ্টিতে তাকালো জিহানের দিকে। জিয়ানও তার দিকে তাকিয়ে আছে, তবে স্বাভাবিক দৃষ্টিতে। রুহানি মিনমিন স্বরে বলল। মা বিয়েটা ভেঙে দিয়েছে। কিঞ্চিত অবাক হলো জিহান। বিয়ে ভেঙে দিয়েছে, অথচ আত্মীয় স্বজন কেউই এই খবর জানে না। জিহান যে অবাক হয়েছে তা সে রুহানিকে বুঝতে দিল না।
বরং নিজের কণ্ঠস্বর শান্ত রেখে পুনরায় জিজ্ঞেস করল। কেন? রুহানি ফোঁস করে একটা তপ্ত শ্বাস ছাড়ল, অতঃপর বলল। ছেলেটা ভালো না, মাদক সেবন করে জুয়া খেলতে টাকা ওড়ায়, তাই মা বারণ করে দিয়েছে। এই মুহূর্তে এসে জিহান কি বলবে তা বুঝতে পারছে না, তাই আর কোনো প্রকার প্রশ্ন সে জিজ্ঞেস করলো না। চুপচাপ ছাদের কার্নিশ ঘেঁষে দুজনে দাঁড়িয়ে রইল। পরিস্থিতি কেমন অস্বস্তিকর লাগছে রুহানির কাছে, তাই সে কোনো কথা না বলে দ্রুত ছাদ থেকে চলে গেল। জিহান তার যাওয়ার দিকে এক পলক তাকিয়ে আবার নিজের দৃষ্টি আকাশপানে নিবদ্ধ করলো আর বিড়বিড় করে বলল। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যাক, এবার দিঘির বিয়েটা সেরে গেলে আব্বু আম্মুর সাথে একটা আলোচনায় বসতে হবে। এই বলে সে মৃদু হাসল। রুহানি তালুকদার হলো ফরিদার একমাত্র মেয়ে। বাবার মৃত্যুর পর মেয়েটা কিঞ্চিত শান্ত হয়ে গেছে। নিজের সেই চঞ্চলতা ক্ষয়ে বসেছে। বছর 5 হলো ফরিদার মেয়ের আর নিজের খরচ চালাতে একটা স্কুল শিক্ষকতা করে। মাস 2 আগে রুহানির সঙ্গে এক ছেলের বিয়ে ঠিক করার কথা হয়। কথা ছিল তার পড়াশোনা শেষ হলে রুহানির বিয়ে দিবে সেই ছেলের সঙ্গে। কিন্তু কয়েকদিন আগে ফরিদা জানতে পারে ছেলেটা মাদক সেবন করে, জুয়া খেলে, টাকা উড়ায়। ব্যাস, তা জানার পর ফরিদা সঙ্গে সঙ্গে বিয়েটা ভেঙে দেয়। আর যাই হোক, সে জেনে শুনে মেয়ের জীবন নষ্ট করতে পারে না। এদিকে বিয়ে ভেঙে যাওয়াতে রুহানি ভেতরে ভেতরে কিছুটা ভেঙে পড়ে। আর 5টা মেয়ের মতো সেও তো স্বপ্ন দেখেছিল একটা সুন্দর সংসারের। আর মাঝপথে এসে যখন সেই স্বপ্ন ভেঙে চুরচুর হয়ে যায়, তখন তার ভেঙে পড়াটাই স্বাভাবিক। তবে ফরিদাকে সে তা বুঝতে দেয় না, না হলে যে তিনি মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে অসুস্থ হয়ে পড়বেন। পূর্ব আকাশে সূর্য উঠতেই তার হালকা উষ্ণ রোদ ছড়িয়ে পড়ছে সারা গ্রামে। সবুজ গাছপালা আর ধান খেতে সেই আলোয় ঝলমল করে উঠল। সকালে বাতাসের সাথে এক ধরনের মিষ্টিতা আর সতেজতা মিশে আছে। পাখিদের কিচিরমিচিরে পুরো গ্রাম ধীরে ধীরে জেগে উঠছে। গ্রামের কাঁচা রাস্তা দুধারে বড় বড় তাল গাছ, নারকেল গাছ আর সুপুরি গাছ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর দু চোখ যেদিকে যায় সেদিকে সব হলুদে সবুজের জমি। এক এক করে ডাইনিং এরিয়াতে সবাই এসে জড়ো হয়েছে নাস্তা করার জন্য। চৌধুরী বাড়ির গিন্নিরা নাস্তা তৈরিতে ব্যস্ত। বাড়ির বড় কর্তা ও ছোট কর্তা তথা নাসিরউদ্দিন চৌধুরী আর রহমান চৌধুরী ডাইনিং টেবিলে পাশাপাশি বসে দিঘির বিয়ে নিয়ে আলাপ আলোচনায় ব্যস্ত আছেন। বড়দের হাতে হাতে টুকটাক সাহায্য করছে দিঘি, রোহানি আর মহুয়া। মৌসুমী বেগম মহুয়াকে উপরে পাঠিয়েছে অরণ্যকে ডাকার জন্য। মেয়েটাও বাধ্য হয়ে উপরে এসেছে। নক না করেই ও ঘরে প্রবেশ করতেই থমকে গেল। চোখ জোড়া বড় বড় হয়ে গেল মুহূর্তেই। দ্রুত নিজের চোখ বন্ধ করে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল সে। কান থেকে যেন গরম ধোঁয়া শো শো করে বের হচ্ছে। লজ্জা মাখা স্বরে বলে উঠল। আমি কিছু দেখিনি, বিশ্বাস করুন। অরণ্য সবে গোসল সেরে প্যান্ট পরে রুমে এসেছে আর সঙ্গে সঙ্গে মুখোমুখি হয় মহুয়ার। অরণ্যকে এমন টার্সেল অবস্থায় দেখে বেচারি ভারী লজ্জা পায়। মহুয়াকে এমন লজ্জায় লাল হয়ে যেতে দেখে অরণ্যের মাথায় একটা দুষ্টু বুদ্ধি করা নাড়ে। নিজের গম্ভীরতাকে কিছু মুহূর্তের জন্য সাইডে রেখে সে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসির রেখা টেনে বলল। এটা কি করলে? এভাবে আমার সবকিছু দেখে নিলে তুমি? এখন আমি সহজে মুখ দেখাবো কেমন করে? অরণ্যের কথায় বেকুব বনে গেল লজ্জায় রাঙানো তরুণী। উজ্জ্বল শ্যামলা গালজোড়া গরম হয়ে উঠল। সে অরণ্যের দিকে চোখ ফিরে তাকায়। অরণ্যকে এখনো টার্লেস দেখে বেচারি আবার তড়িৎ বেগে নিজের চোখ সরিয়ে নেয়। তাকে এমন লজ্জায় নেতিয়ে পড়তে দেখে অরণ্য ভীষণ মজা পারছে না যেন হাসিতে ফেটে পড়তে। মহুয়া আমতা আমতা করে বলল। আপনি প্লিজ শার্টটা পরে নিন, এমন অবস্থায় কথা বলতে অসুবিধা হচ্ছে। অরণ্য কণ্ঠে মিশে হতাশা টেনে বলল। এখন আর শার্ট পরে কি হবে বলো? যা দেখার তুমি তো দেখিয়ে নিয়েছো। সত্যি বলছি, আমি আপনার দিকে ওভাবে তাকাইনি। মেয়েটাকে এমন অস্বস্তিতে হাঁসফাঁস করতে দেখে অরণ্যের কিঞ্চিত দয়া হলো। নিজের রসিকতা বন্ধ করে বিছানা থেকে সাদা রঙের শার্টটা নিয়ে পরে নিল আর শান্ত স্বরে বলল। এবার তাকাতে পারো।
মহুয়া আস্তে আস্তে নিজের ডাগর ডাগর চোখ জোড়া খুলে অরণ্যের দিকে ঘুরে দাঁড়ালো। অরণ্যকে শার্ট পরিহিত অবস্থায় দেখে মেয়েটা একটা স্বস্তির শ্বাস ছাড়ল। নিজেকে ধাতস্থ করে মিহিসরে বলল। আপনাকে নাস্তা করার জন্য ডাকছে। অরণ্য টাওয়াল দিয়ে নিজের চুল মুছতে মুছতে বলল। তুমি যাও, আমি আসছি। আচ্ছা। এই বলে মহুয়া ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও থেমে যায়। একবার পিছনে ফিরে অরণ্যের দিকে তাকায়। অরণ্য তখন নিজের চুল মুছতে ব্যস্ত, তাই মহুয়ার দৃষ্টি খেয়াল করলো না। মহুয়া একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে অরণ্যের দিকে। অরণ্যকে তার কাছে বরাবরই এক সুদর্শন পুরুষ বলে মনে হয়। বিশেষ করে তার বাদামি বর্ণের চোখ জোড়া মহুয়ার ভীষণ পছন্দের। ইচ্ছে করে সারাটা দিন শুধু ওই চোখের দিকে তাকিয়ে থাকতে। মহুয়ার ছোট্ট মনে আচমকাই একটা ইচ্ছা হানা দিল, যদি সে অরণ্যের চুলগুলো মুছে দিতে পারত। সে সৌভাগ্য তো তার নেই। এই ভেবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেয়েটা ঘর থেকে বেরিয়ে গেল। ও বেরিয়ে যেতেই অরণ্য দরজার দিকে তাকালো। তার মনে হচ্ছিল কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু দরজায় তো কেউ নেই। সকালের নাস্তা শেষ করে যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। এদিকে মহুয়াকে আজ কেউ হেসেলে ঢুকতেই দিচ্ছে না। মৌসুমী বেগমের করা আদেশ, মহুয়া এখানে ঘুরবে, মজা আনন্দ করবে, কোনো প্রকার কাজ যেন তাকে দিয়ে না করানো হয়। তার এই আদেশে কেউ আপত্তি পোষণ করলো না। তবে অরণ্যের একমাত্র ফুপু তফুরা বেগমকে দেখে মনে হলো তিনি এই কথায় নাখোশ। তবে তার এই মনোভাব তিনি কাউকে বুঝতে দিলেন না। এমনিতেই মহুয়াকে তার পছন্দ নয়। মেয়েটার গায়ের রং শ্যামলা বর্ণের। তার মতে অরণ্যের মতো এত সুদর্শন সুন্দর ছেলের পাশে মহুয়াকে মানায় না। তবে এই কথাও তিনি কাউকে বলতে পারছেন না, কারণ বাড়ির সবাই তো এক প্রকার মহুয়াকে মাথায় তুলে রাখে, যা দেখে তার গা রিরি করে ওঠে। এত আদিক্ষেতা দেখানোর মতো আহামরি সুন্দর তো না ওই মেয়ে। উঠোনের বড় বাঁশের ছাউনির উপরে বসে আছে মহুয়া, লাবণ্য, দিঘি, রুহানি আর রাইতা। সবাই মিলে বাড়ির পেছনে যে পুকুরটা আছে তার পাশে পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে এখন বসে বসে তা খাচ্ছে আর গল্প করছে। এই একদিনে দিঘি, রুহানি আর রাইতার সঙ্গে মহুয়ার বেশ ভাব জমেছে। সবাই মিলে পেয়ারা খাচ্ছিল। এমন সময় মহুয়ার ডাগর ডাগর কাজল ভরা চোখ জোড়া আটকে পড়ে উঠোনের রজনীগন্ধা ফুল গাছের দিকে। গাছের সদে ফুলগুলো দেখে তার ভীষণ লোভ হলো। সে লাবণ্যকে আস্তে করে বলল। এই লাবু, একটা ফুল এনে দে না। লাবণ্য একবার মহুয়ার দিকে তাকিয়ে তারপর ফুল গাছগুলোর দিকে তাকালো আর জিজ্ঞেস করলো। কোন গাছের ফুল লাগবে তোর? মহুয়া হাতের ইশারায় গন্ধরাজ ফুল গাছের দিকে ইশারা করলো। তা দেখে লাবণ্য রাইতাকে উদ্দেশ্য করে বলল। রাইতা, যা তো তোর ভাবির জন্য একটা গন্ধরাজ ফুল নিয়ে আয়। আচ্ছা আপু। কয়েক মুহূর্ত যেতেই রাইতা সবার জন্য একটা একটা করে মোটা 5টা ফুল নিয়ে এলো। মহুয়ার হাতে একটা ফুল দিতেই মহুয়া সযত্নে তা নিজের কানের পাশে গুজে মৃদু স্বরে হেসে উঠল। ঠিক ওই সময় অরণ্য, আরিস, জিহান আর মোনালিসা কথা বলতে বলতে বাড়ির নিচতলার সামনের বারান্দা দিয়ে বের হচ্ছিল। তখনই অরণ্যের চোখ পড়ল গন্ধরাজ ফুল কানে গুজে রাখা কাজল কন্যার দিকে। মুহূর্তেই তার পায়ের গতিবেগ থেমে গেল। পলকহীন চাহনিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। এই মুহূর্তে মেয়েটাকে আশ্চর্যজনকভাবে মায়ায় মরানো এক ফুলের মতোই লাগছিল। বুকের মাঝে কেমন অজানা অনুভূতি অনুভব করলো অরণ্য। হৃদস্পন্দন ঝিম ঝিম করে বেজে উঠল। কোনো শ্যামপতিকে যে এতটা মায়াময় লাগতে পারে তা হয়তো মহুয়াকে না দেখলে অরণ্য কখনো বুঝতেই পারত না। অরণ্য আচমকাই নিজের বুকে হাত রাখল। অধরে এক চিলতে হাসির স্ফুটিক ফুটে উঠল। সে অস্পষ্ট সুরে বলে উঠল। প্রহর শেষ আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। অরণ্যের অমন স্বর কর্ণকুহুরে পৌঁছাতেই তার দল থেমে গেল। তার দিকে হতবাক দৃষ্টি নিক্ষেপ করল। এদিকে তাদের এই দৃষ্টি অরণ্যের চোখে পড়ল না। সে তো এই মুহূর্তে তার কাজল কন্যাকে দেখতে ভীষণ ব্যস্ত। তার দিকে তাকিয়ে থেকে জিহান আরিজের কানে কানে বলল। আজকাল ভাইয়ার মধ্যে কেমন কবি কবি ভাব ফুটে উঠছে। তা তো আমিও দেখতে পাচ্ছি ভাই। এই ছেলে বলে ও
মহুকে বউ বলে মানে না। আমার সুযোগ পেলে সেই মেয়ের দিকেই ড্যাব করে তাকিয়ে থাকে। অদ্ভুত বান্দা। ওদের কথাগুলো মোনালিসার কানে গেল, গরম তেলের মতো ছিটকে পড়ল। রাগে সে ফুঁসে বুম হয়ে যাচ্ছে। হাত জড়ো মুষ্টিবদ্ধ করে একবার অরণ্যের দিকে তাকাচ্ছে তো আরেকবার উঠোনে বসে থাকা মহুয়ার দিকে। তাদেরকে আরো এক ধাপ অবাক করে দিয়ে অরণ্য নিজের রাস্তা পরিবর্তন করে উঠোনের দিকে হাঁটা ধরল। তা দেখে মোনালিসা যেন এখনই ব্লাস্ট করার মতো অবস্থা। অরণ্য, লাবণ্য, দিঘি, রুহানি আর রাইতাকে চোখের ইশারায় সেখান থেকে চলে যেতে বলল। ওরাও কোনো প্রকার কথা না বলে চুপচাপ সেখান থেকে কেটে পড়ল। এদিকে মহুয়া ফুল গাছের দিকে তাকিয়ে থাকতে এতটাই মগ্ন যে তার পেছনে যে অরণ্য দাঁড়িয়ে আছে তা খেয়ালই করেনি। তখনই অরণ্য হালকা কাশি দিল। তাতে মহুয়া চমকে উঠে পিছনে তাকালো। অরণ্যকে দেখে অজান্তেই বসা থেকে উঠে দাঁড়ালো। সকালের ঘটনাখান আকস্মিক চোখের সামনে ভেসে উঠল। সঙ্গে সঙ্গে মেয়েটার উজ্জ্বল শ্যামলা মুখখানি লজ্জায় টইটুম্বুর হয়ে উঠল। সহসায় নিজের চোখ জোড়ার নিচে নামিয়ে নিল। তা দেখে অরণ্য ধীর পায়ে মহুয়ার সামনে এসে দাঁড়ালো। অরণ্য মহুয়ার খুব কাছে এসেই দাঁড়িয়েছে। অরণ্যকে নিজের এত কাছে দেখে মেয়েটার হৃৎস্পন্দন দ্বিগুণ বেড়ে গেছে। ইচ্ছে করছে এখনই এখান থেকে ছুটে পালাতে, কিন্তু তার পা জোড়া যেন অবশ হয়ে আছে। নাড়ানোর মতো ক্ষমতাটুকু পাচ্ছে না। অরণ্য কোনো প্রকার কথা বলল না, চুপচাপ কিছু মুহূর্ত তাকিয়ে রইল লজ্জায় টইটুম্বুর হয়ে যাওয়া কাজল কন্যার পানে। তারপর আকস্মিক মহুয়ার শাড়ির আঁচল উঠিয়ে মেয়েটার মাথা ঢেকে দিল। এমন কাণ্ডে মহুয়া ঠান্ডা বরফের মতো জমে গেল। নড়াচড়া করার অবশিষ্ট ক্ষমতাটুকু সে নিমিষেই হারিয়ে ফেলল। এদিকে বারান্দা থেকে বিস্মিত দৃষ্টিতে এই দৃশ্য দেখছে আরিস, জিহান আর মোনালিসা। তারা যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। অরণ্য মহুয়ার কানের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে কর্কশ কণ্ঠে বলল, চুল খোলাটা কি এমন ঘুরঘুর করো না তো। এটা গ্রাম মহুয়া। পরে যদি কোনো জেনের এই কাজল কন্যাকে পছন্দ হয়ে যায় তখন আমার কি হবে? অরণ্যের এহেন কথায় মহুয়ার চোখ জোড়া খুলে পড়ার উপক্রম। কান দুটো আগ্নেয়গিরির পুলুকির মতো টকবক করে উঠল। বোকা বোকা নয়নে তাকালো অরণ্যের দিকে আর ভোঁতা স্বরে বলল, মানে? তুমি অত বুঝতে হবে না, শুধু বাড়ির বাইরে বের হলে মাথায় কাপড় দিয়ে রেখো। খানিকটা নরম স্বরে কথাটা বলল অরণ্য। বুকের ভেতরটা স্যাঁত করে মেটার চোখ জোড়া হঠাৎই ছলছল করে উঠল। এই প্রথম অরণ্য তার সাথে এতটা কোমল স্বরে কথা বলল। লোকটা যে এত নরম স্বরে কথা বলতে পারে মহুয়ার জানা ছিল না। মেয়েটা তো বরাবরই এমন কোমল নরম ব্যবহারের কাঙ্গাল। মহুয়া চোখ সরিয়ে নিল, তাই অরণ্য ওর চোখে জল দেখতে পেল না। চার দেওয়ালে আবিষ্ট ঘরটার প্রতিটি জিনিস এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন কেউ ইচ্ছে করে প্রতিটি জিনিস রাগে ছুঁড়ে ফেলছে। তখনই আরেকটা জিনিস দেওয়ালের সাথে বাড়ি খেয়ে মেঝেতে পড়ে যাওয়ায় উচ্চ শব্দ হলো। রাগে, ক্ষোভ আর হিংসায় মোনালিসার পরিপক্ক শরীর থরথর করে কাঁপছে। চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করেছে, যেন এখন চোখের সামনে কাউকে পেলে খুন পর্যন্ত করবে সে। নিজের মাথার চুল খামচে ধরে একটা চিৎকার দিল সে। অতঃপর দাঁত কিরমির করে বলে উঠল, শাহরিয়া শুধু আমার, ওকে আমি ভালোবাসি। ওই 2 দিনের কালো মেয়েটাকে আমি কিছুতেই শাহরিয়ারকে পেতে দেব না। এই বলে সে সামনে থাকা ফুলের টবটা আছাড় মেরে ফেলে দেয়। তবে টবটা প্লাস্টিকের হওয়ায় এখনো অক্ষত আছে। এরই মধ্যে মোনালিসা দরজার সামনে থেকে কারো কণ্ঠস্বর শুনতে পেল। নিজের মাথা ঘুরিয়ে সেদিকে তাকাতেই দেখতে পেল অরণ্যর ফুপু সুমিতা বেগমকে। মোনালিসা খানিকটা ইতস্তত বোধ করল। সুমিতা বেগম আবার তার কথাগুলো শুনে ফেলল না তো? যদি তিনি বাড়ির সকলকে জানিয়ে দেয় তখন কি করবে মোনালিসা? মোনালিসা কিছু বলতে যাবে তার পূর্বেই সুমিতা বেগম বলে উঠলেন, তুমি ওই মহুয়াকে পছন্দ করো তাই না? বিস্মিত হলো মোনালিসা। তার মানে ফুপু সব শুনে ফেলেছে। এখন কি করবে লিসা? বেশ ঘাবড়ে গেল মেয়েটা। জিভ দিয়ে নিজের শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। আমতা আমতা করে বলল, আসলে ফুফু আমি ওই। সুমিতা বেগম নিজের হাত উঠিয়ে থামিয়ে দিল মোনালিসাকে। মেয়েটা চুপসে গেল, যেন সে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। ফুপু ওর দিকে এগিয়ে শান্ত স্বরে বলল,
তুমি শাহরিয়াকে পছন্দ করো, হ্যাঁ আর না? হ্যাঁ। লিসা নির্বিকার উত্তর দিল। সুমিতা বেগম বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালেন। কিছু মুহূর্ত দুজনের মাঝে এক শীতল নীরবতা বিরাজ করল। তারপর হঠাৎই সুমিতা কিঞ্চিৎ হেসে উঠলেন। তার হাসি দেখে চমকে উঠল লিসা। বোঝার চেষ্টা করলো এখানে হাসির কি আছে, কিন্তু সে বুঝতে পারল না। সুমিতা বেগম ওর কাঁধে হাত রেখে বললেন, শাহরিয়াকে পেতে আমি তোমায় সাহায্য করব। হতবুদ্ধ হয়ে গেল মোনালিসা। অবিশ্বাস ও দৃষ্টিতে তাকালো সুমিতা বেগমের দিকে আর অস্পষ্ট স্বরে বলল, আপনি কি আমার সঙ্গে মজা করছেন ফুপু? মজা করার মতো বয়স আমি বহু আগেই পার করে এসেছি। তাহলে আপনি সত্যি আমাকে সাহায্য করবেন? সুমিতা বেগম হ্যাঁ সূচক নিজের মাথা নাড়লেন। তা দেখে লিসা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আমাকে আপনি কেন সাহায্য করতে চাইছেন? সুমিতা বেগম কয়েক মুহূর্ত নিশ্চুপ রইলেন, যেন কথা প্রস্তুত করছেন। তারপর তিনি ফোঁস করে একটা শ্বাস চালেন আর শান্ত স্বরে বললেন, মহুয়াকে আমার কাছে ভালো লাগে না। অরণ্যর পাশে ওকে ঠিক মানায় না। এত সুন্দর একটা ছেলে ওই কালো মেয়ের সঙ্গে সারা জীবন কাটাবে, তাও আমি ফুপু হয়ে কিভাবে সহ্য করি বলো? তাই তো আমি চাইছি তুমি আর অরণ্য এক হও। সুমিতা বেগমের কথা লিসা স্বস্তি পেল। যাক, কেউ অন্তত ওর সাথে তো আছে। আসরের নামাজ আদায় করে মহুয়া চলে যায় নিচে। বড় বসার ঘরে বসেছিল দিঘি, রায়তা আর রুহানি। তিনজনই গ্রামে বড় পুকুর পাড়ের যাওয়ার পরিকল্পনা করছে। অনেকদিন হয়েছে তারা সেখানে যায় না। মহুয়াকে দেখে তারা ওকেও নিজেদের সঙ্গে নিয়ে নেয়। লাবণ্য তখন ঘুমাচ্ছিল, তাই ওর আর যাওয়া হয় না। মহুয়া মৌসুমী বেগমের কাছ থেকে অনুমতি নিয়ে ওদের সাথে বেরিয়ে পড়ে। গ্রামের বিকেল, নীলচে আকাশ হালকা সোনালি বর্ণ ধারণ করেছে। সূর্যিমামা আস্তে আস্তে হেলে পড়ছে পশ্চিম আকাশে। পাখিরা কিচিরমিচির শব্দ করে ডানা মেলে মুক্ত স্বাধীন হয়ে উড়ে বেড়াচ্ছে আকাশে। গ্রামের কাঁচা রাস্তায় দুধারে সারি সারি নারকেল গাছ, তাল গাছ আর সুপুরি গাছের স্তূপ হয়ে দাঁড়িয়ে আছে। বড় মাঠটিতে কিশোর কিশোরীরা মনের আনন্দে কানামাছি, দৌড়াদৌড়ি, লুকোচুরি খেলছে। কি সুন্দর সেই দৃশ্য! এমন মুহূর্তটা চোখের সামনে দেখে মহুয়ার ইচ্ছে করছিল নিজের শৈশবে ফিরে যেতে, কিন্তু সেই উপায় যে নেই। এই ভেবে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল বড় পুকুরের কাছে। আর একটু গেলেই পুকুর ঘাট। এরই মধ্যে তাদের সামনে এসে পড়ল তিনজন বখাটে ছেলে। তাদের হাবভাবও খুব একটা ভালো ঠেকছে না। মহুয়ারা তাদের এড়িয়ে চলে যেতে চাইল, কিন্তু অসভ্য ছেলেগুলো তাদের পথ ছাড়তে নারাজ। রোহানি এবার অধৈর্য হয়ে উঠল। বেশ বিরক্তিকর কণ্ঠে বলে উঠল, সমস্যা কি আপনাদের? এমন পথ আটকে ধরেছেন কেন? তার কথায় ছেলেগুলো কেমন অদ্ভুতভাবে হাসলো। ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, কোথায় যাচ্ছ সুন্দরীরা? আমাদেরও একটু বলো, আমরাও না হয় তোমাদের সাথে সামিল হই। এই বলে ছেলেগুলো পুনরায় হাসতে শুরু করলো। ইস্কি বৃষ্টি সেই হাসির ভঙ্গি। মহুয়ার গা রি রি করে উঠল ঘৃণায়। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো ছেলেগুলোর পানে আর বলল, ঘরে কি মা বোন নেই নাকি আপনাদের? ছেলেগুলোর মধ্যে আরেকজন বলে উঠল, সে তো আছে, কিন্তু তোমাদের মতো এত সুন্দরী তো নেই। রাগে মহুয়া, রোহানি আর দিঘির মাথা ফেটে যাচ্ছে। এদিকে রায়তা ভীষণ ভয় পাচ্ছে। এই ছেলেগুলো প্রায়ই গ্রামের মেয়েদের উত্তপ্ত করে। এর আগে তার নিজের দু বান্ধবীও এর শিকার হয়েছে। তাই তো ভয়টা আরো বেশি করে জেঁকে ধরেছে 15 বছর বয়সী এই কিশোরীকে। মহুয়া নিজের রাগ আর আটকে রাখতে না পেরে প্রথম ছেলেটার গালে চড় মারতে চায়, কিন্তু ছেলেটা ওর হাত ধরে ফেলল আর বাজে দৃষ্টিতে ওর দিকে তাকায়। ছেলেটা ওর হাত এত শক্ত করে ধরেছিল যেন মনে হচ্ছে এখনই ভেঙে গুড়িয়ে যাবে। রাগ গড়িয়ে পড়ে এখন ওর কান্না চলে আসছে। ছেলেটা নিজের বাজে হাত দিয়ে ওর হাত স্পর্শ করছে। এটা দেখে ঘৃণাটা আরো বেড়ে গেল মহুয়ার। নিজের হাতটা সরিয়ে নিতে চাইল মহুয়া, কিন্তু ছেলেটা আরো শক্ত করে ধরল। ছেলেটা বাজে ইঙ্গিতে বলে উঠল, এত তেজ কিসের রে? ওই যে ঝোপটা দেখছিস, ওখানে নিয়ে গেলে কেউ তোকে বাঁচাতে আসবে না, বুঝলি? ছেলেটার কথা শুনে মহুয়ার গায়ের লোম যেন দাঁড়িয়ে গেল। ঘৃণা আর ভয় তাকে একসাথে চেপে ধরেছে। এমন বাজে ইঙ্গিত তাকে এই জীবনে আর কেউ কখনো দেয়নি। তখনই রাস্তার ধার থেকে কারো দাঁতে দাঁত চেপে কটমট করা কণ্ঠস্বর ভেসে এলো,
ও, হাত ছাড়ো। সবাই চমকে উঠল। রাস্তার দিকে তাকাতেই দেখতে পেল সেখানে অরণ্য রাগান্বিত দৃষ্টিতে তার হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। তার পাশেই দাঁড়িয়ে আছে আরিস, জিহান আর লিসা। তাদেরকে দেখেও মনে হচ্ছে বেশ রেগে আছে। তাদেরকে দেখে রুহানি, দিঘি আর রাইতা যেন স্বস্তির ফিরে পেল। অরণ্যকে দেখে মহুয়ার চোখ জোড়া অশ্রুতে টইটুম্বুর হয়ে উঠল। অরণ্যরা এদিকে আসছিল। তাদের গন্তব্য ছিল এই পুকুরের পাশের বিরাট 1 একরের জমিটা। এটা ছিল অরণ্যের দাদার। এখানে বর্তমানে বিভিন্ন সবজি চাষ করা হয়। তা দেখতেই তারা এসেছিল, কিন্তু পুকুরের দিকে আসতে তারা থেমে যায়। দেখতে পায় এই বোখাটে ছেলেগুলো মহুয়াকে উত্তপ্ত করছে। আর যখন দেখলো ছেলেদের একজন মহুয়ার হাত ধরেছে, তখন অরণ্য যেন নিজের হিতাহিত জ্ঞানটুকু হারিয়ে বসলো। মাথায় রক্ত টকবক করে উঠল। অরণ্যের হুঁশিয়ারিতেও ছেলেটা মহুয়ার হাত ছাড়ল না, বরং খিটখিট কণ্ঠে বলে উঠল, কে রে তুই, যে আমি তোর কথা শুনতে যাব? হ্যাঁ? অরণ্য কোনো উত্তর দিল না। রাস্তার পাশে একটা গাছের বেশ মোটাসোটা কয়েকটা ডাল পড়েছিল। অরণ্য সেখান থেকে একটা হাতে তুলে নিয়ে অগ্রসর হলো ছেলেটা আর মহুয়ার কাছে। ওদের কাছে আসতে আসতেই ছেলেটা হাত থেকে ঝাটকা মেরে মহুয়ার হাতটা ছাড়িয়ে নিল। এক টানে মহুয়াকে নিজের পাশে এনে দাঁড় করালো আর ধাক্কা মেরে ছেলেটাকে দূরে সরিয়ে দিল। তাল সামলাতে না পেরে ছেলেটা মাটিতে পড়ে যায়। অরণ্য মহুয়ার দিকে তাকাতেই মহুয়া ডুকরে কেঁদে ওঠে। মেয়েটা ভয় পেয়ে গিয়েছিল, ভীষণ ভয় পেয়েছিল। ছেলেটা যেভাবে ওর হাত ধরে বিশ্রীভাবে ইঙ্গিত দিয়ে কথাগুলো বলছিল, তাতে যে কোনো সাধারণ মেয়েই ভয় পেয়ে যাবে। অরণ্য মহুয়াকে রুহানি আর দিঘির পাশে দাঁড় করিয়ে নিজের সাদা শার্টের হাতা ফোল্ড করতে করতে ছেলেটার সামনে এসে দাঁড়ালো আর শীতল স্বরে বলল, আমি কি সেটা জেনে তোর কাজ নেই, আগে তুই বল তোর নাম কি? ছেলেটা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, রাসেল। কি বলেছিস ওকে তুই? তার জেনে তুই কি করবি? রাসেলের পাল্টা প্রশ্নে ঠোঁট বাঁকিয়ে হাসলো অরণ্য। রাগে তার মাথা ফেটে যাচ্ছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। চোখের সামনে বারবার রাসেলের মহুয়ার হাত ধরে রাখা দৃশ্য ভেসে উঠছে। অরণ্যের চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে। হাত, ঘাড় আর কপালের সবুজের শিরাগুলো ফুলে উঠেছে। তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে শান্ত স্বরে বলল, তাহলে সে অনুযায়ী তোর শাস্তি নিশ্চিত করবো। অরণ্যের কথায় রাসেল হেসে ওঠে। তার সাথে থাকা বাকি ছেলে দুটো হাসতে শুরু করলো। রাসেল ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, কেন? তুই কি এখানকার চেয়ারম্যান নাকি? তার এই প্রশ্নের জবাব কষ্ট করে আর অরণ্যকে দিতে হলো না। পেছন থেকে দিঘি এবার বেশ সাহস জুগিয়ে বলে উঠল, চেয়ারম্যানের এবং আমি আর রাইতা চেয়ারম্যানের মেয়ে। এবার ভাব তোর জন্য ঠিক কেমন শাস্তি অপেক্ষা করছে। ঠিক বলছে না জিহান ভাইয়া? জিহানও পাশ থেকে সাই দিয়ে বলে উঠল, আলবাত। আহগো শোনা, এবার কে বাঁচাবে তোমাকে বলো তো? এতক্ষণ নিজের বুকের পাটা দেখিয়ে আসলেও এবার রাসেল ভয় পেয়ে গেল। তার সাথে থাকা ছেলে দুটো ইতিমধ্যেই দৌড় লাগিয়েছে, দু চোখ যেদিকে যায় সেদিকে। তা দেখে অরণ্য বাঁকা হাসল আর নিজের হাতে থাকা মোটা ডালটা দিয়ে জোরে আঘাত করলো রাসেলের হাঁটুতে। রাসেল ব্যথায় চিৎকার করে উঠে হাঁটু মুড়ে নিচে বসে পড়ে। এতেও অরণ্য তাকে ছাড় দেয় না। ডালটা ফেলে ইচ্ছে মতো একের পর এক ঘুষি ছেলেটার মুখে মেরেই যাচ্ছে। ইতিমধ্যে ছেলেটার নাক মুখ ফেটে রক্ত বের হতে শুরু হয়েছে। তবুও অরণ্য থামছে না। তার রাগ মাথায় চড়ে গেছে। এই মুহূর্তে তাকে থামানো অসম্ভব। পরিস্থিতি বেগতিক হতে দেখে আরিস আর জিহান গিয়ে অরণ্যকে আটকানোর চেষ্টা করলো, তবুও তারা পারছে না। অরণ্য ওদের দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর ছেলেটার কলার ধরে পুকুরের ধারে নিয়ে গিয়ে তাকে এক ধাক্কায় পুকুরে ফেলে দিল আর রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল, যদি তোর মধ্যে পুরুষ হতে বলতে কিছু থেকে থাকে, তাহলে নেক্সট আর মেয়েদেরকে উত্তক্ত করার কথা মাথায় আনবি না। এই বলে নিজের কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে নিল সে। আর পেছনে ঘুরে সবাইকে উপেক্ষা করে সোজা তাকালো মহুয়ার দিকে, যে রুহানির পেছনে ভয়ে আর আতঙ্কে কাঁপছে। মেয়েটার ডাগর ডাগর কালো চোখ জোড়া অশ্রু সিক্ত উজ্জ্বল শ্যাম মুখখানি লালচে বর্ণ ধারণ করেছে। এই মুহূর্তে ওকে যতটা না অসহায় লাগছে, তার চেয়ে দ্বিগুণ মায়াবিনী লাগছে।
অরণ্য ধীর পায়ে মেয়েটার দিকে এগিয়ে গেল। মেয়েটার সামনে দাঁড়িয়ে ওর গালে হাত রাখতেই মহুয়া আর নিজের কান্না আটকে রাখতে পারল না। ডুকরে জোরে জোরে কেঁদে উঠল। ওকে এমন কান্না করতে দেখে অরণ্য আকস্মিক নিজের বুকে কেমন অদ্ভুত চিনচিন ব্যথা অনুভব করলো। আচমকা মেয়েটাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল অরণ্য। মহুয়াও এই মুহূর্তে নিজের হুঁশে নেই। অরণ্যের বুকে নিজের আশ্রয় খুঁজে নিল। কান্নার মাঝেও স্বস্তি আর নিরাপদ অনুভব করছে। সবাই অবাক হলো কিঞ্চিত, তাই নিজের মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। এদিকে লিসার ঈর্ষায়িত দৃষ্টি ওদের দিকে তাকিয়ে আছে। তবে এখন কোনো প্রকার সিনক্রেট করা যাবে না। যা ঘটছে তা মোটেও ভালো হয়নি, এটা সেও ভালো জানে। অরণ্য মৃদু স্বরে বলল, শ্শ্, আমি আছি তো তোমার সাথে, এত ভয় পেও না কাজল কন্যা। ওই ওই লোকটা আমায় বাজে। কথাটা শেষ করতে পারল না মহুয়া, আবার কেঁদে উঠল জোরে জোরে। অরণ্য ওর মাথায় হাত বুলিয়ে দিল। আজ আর ঘোরাঘুরি করা হলো না। সবাই বেশ কিছুক্ষণ আগেই বাড়ি ফিরে এসেছে। সবার মুখ ভার। মৌসুমী বেগম আর জুলেখা বেগম কয়েকবার ওদের জিজ্ঞেস করেছে কোনো সমস্যা হলো নাকি, তবে ওরা তেমন কোনো উত্তর দিল না। যে যার ঘরে চলে গেল। অরণ্য মহুয়াকে নিয়ে ঘরে প্রবেশ করলো। লাইট জ্বালিয়ে মেয়েটাকে নিয়ে ওয়াশরুমে চলে এলো। মহুয়া কিঞ্চিত অবাক হলো, তবে কোনো প্রতিক্রিয়া করলো না। অরণ্য অদ্ভুত দৃষ্টিতে মহুয়ার ডান হাতের দিকে তাকিয়ে আছে। উজ্জ্বল শ্যামলা চামড়ায় চেপে ধরায় লালচে দাগ সুস্পষ্ট। অরণ্য নিজের মধ্যে জ্বলতে থাকা ক্রোধের আগুন নেভানোর চেষ্টা করছে। মহুয়াকে অন্য কেউ চেয়েছে, তাও আবার এমন জঘন্য উদ্দেশ্যে। এটা সে মেনে নিতে পারছে না। তার মধ্যে কেমন অধিকারবোধ জেগে উঠেছে। নিজের দাঁতে দাঁত চেপে নিজের ভেতরে চলতে থাকা আগুনের ঝড়কে সে থামিয়ে দিল। মহুয়ার হাত আলতো করে ধরে ওকে বেসিনের সামনে দাঁড় করালো। মেয়েটার মুখখানি কান্নায় মায়াময় হয়ে উঠেছে। এই চেহারায় বেশিক্ষণ তাকিয়ে থাকলে অরণ্যের ঘোর লেগে যাবে। তাই নিজের চোখ সরিয়ে এনে মহুয়ার হাতে নিবদ্ধ করলো। নিজের হাতে হ্যান্ড ওয়াশ নিয়ে আস্তে আস্তে মহুয়ার ছোট ছোট কোমল হাতগুলো যত্ন সহকারে পরিষ্কার করতে শুরু করলো। মহুয়া হতভম্ব দৃষ্টিতে অরণ্যকে আয়নায় দাঁড়া দেখছে। মনে হচ্ছে এটা কোনো ভ্রম। অরণ্যের একটু আগের হিংস্র রূপের সঙ্গে এই জেন্টাল রূপের কোনো মিলই সে খুঁজে পাচ্ছে না। অরণ্য ওর হাত এমনভাবে পরিষ্কার করছে যেন কোনো অপবিত্র জিনিস মহুয়ার হাত স্পর্শ করেছে। আর সেই অপবিত্র জিনিসের ছোঁয়া অরণ্য পুরোপুরি মুছে দিতে চাইছে। পুরুষটির এমন পরিবর্তন মহুয়াকে অবাক করে তুলছে। মহুয়ার হাত পরিষ্কার করা শেষ হলে অরণ্য টাওয়াল দিয়ে ওর হাত মুছে দিল আর শান্ত স্বরে বলল, মুখ ধুয়ে নাও, আমি রুমে আছি। আর হ্যাঁ, শাড়িটাও চেঞ্জ করে নিও। মহুয়া কোনো প্রকার টু শব্দটি করল না, চুপচাপ নিজের মাথা দুলিয়ে সম্মতি জানালো। অরণ্য ওয়াশরুম থেকে বেরিয়ে গিয়ে মিনিট খানেক পর আবার আসলো, হাতে একটা বাটিকের শাড়ি। ওটা মহুয়ার হাতে ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল। মহুয়া একটা শ্বাস ছেড়ে মুখ ধুয়ে নিল, তারপর শাড়ি পরিবর্তন করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। অরণ্য খাটে বসে ফোন স্ক্রল করছিল। মহুয়াকে দেখে অরণ্য নিজের ফোনটা পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ালো আর শান্ত স্বরে বলল, রেস্ট নাও, আমি নিয়ে যাচ্ছি। মহুয়া মৃদু স্বরে বলল, আমি ঠিক আছি, রেস্ট নেওয়ার প্রয়োজন নেই। আমি কি জানতে চেয়েছে? না। তাহলে চুপচাপ রেস্ট নাও। মহুয়া আর কথা বাড়ালো না। এমনিতেও তার মনটা ভালো নেই, তাই সোজা গিয়ে বেডের সাথে হেলান দিয়ে বসলো। অরণ্য একবার আর চোখে ওকে দেখে তারপর ঘর থেকে বেরিয়ে গেল। লাবণ্য ছুটে এলো মহুয়ার ঘরে। চোখ মুখে ছড়িয়ে আছে চিন্তার ছাপ। কিছুক্ষণ আগে ঘুম থেকে ওঠার পর রুহানি আর দিঘির থেকে জানতে পেরে বিকালে কি হয়েছে। বাড়ির বড়রা কেউ এই ব্যাপারে জানে না এখনো। মূলত অরণ্যই বারণ করেছে সবাইকে জানাতে। লাবণ্য ঘরে প্রবেশ করতেই দেখতে পেল মহুয়া বেডের সাথে হেলান দিয়ে শুয়ে আছে, চোখ জোড়া বন্ধ। লাবণ্যের ভীষণ মায়া হলো মেয়েটার জন্য। সব খারাপ কেন ওর সাথেই হতে হয়? খোদা কেন বেছে বেছে সব বিপদ ওর উপরই দেয়? এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল লাবণ্য। তারপর ধীর পায়ে এগিয়ে গেল মহুয়ার কাছে। ঘরে কারো উপস্থিত টের পেয়ে মহুয়া নিজের চোখ জোড়া খুলল। সামনে লাবণ্যকে দেখে তার চোখ জোড়া আবার অশ্রুতে ভরে উঠল।
তা দেখে পড়া মাত্রই লাবণ্য ছুটে গিয়ে মহুয়াকে জড়িয়ে ধরল। মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিল। মহুয়া একরাশ অভিমান নিয়ে বলে উঠল, আমার ভাগ্যটা এমন কেন বলতো? সব খারাপ কি শুধু আমার কপালেই লেখা থাকে? জানিস ওই ছেলেটা কি জঘন্য কথা বলেছে? বলেই একটা হেসকে তুলল মেয়েটা। লাবণ্য ওর মুখের পানি মুছে দিল। তখনই ঘরে মৌসুমী বেগম ঘরে প্রবেশ করল। মহুয়াকে কান্না করতে দেখে বিচলিত হয়ে পড়লেন তিনি। দ্রুত পায়ে মেয়েটার কাছে এগিয়ে এলেন। লাবণ্যকে সরিয়ে দিয়ে তিনি মহুয়ার গালে আলতো করে হাত রেখে বললেন, কি হয়েছে মেহু, তুই কাঁদছিস কেন? মহুয়া কিছু বলার আগেই লাবণ্য বলে উঠল, আসলে আমও ওর না, ওর মা বাবার কথা মনে পড়ছে, তাই কাছেও। লাবণ্যের কথা শুনে মৌসুমী বেগম হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি তো ভেবেছিলেন কি না কি হয়ে গেছে। তিনি মহুয়ার মাথায় স্নেহের সাথে একটা চুমু দিলেন আর কোমল স্বরে বললেন, তাই বলে তুই এভাবে কাঁদবি? মামুনি আসি না? মহুয়া চুপচাপ মৌসুমী বেগমের বুকে মাথা রাখল। মৌসুমী বেগম ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন। বিছানার উপর আতশোয়া হয়ে বসে আছে রুহানি, হাতে একটা বই। খুব মনোযোগ সহকারে বইটা পড়ছে সে। কাঁধ সমান চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে পিঠের সঙ্গে। তখনই রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো জিহান। এই বেটা ওকে সকাল থেকে বই নিয়ে এটাও জিজ্ঞাসা করেই যাচ্ছে, যার প্রশ্নের আর শেষ নেই। ওকে দেখে রুহানি নিজের চোখ ঘুরালো আর নাক কুচকে জিজ্ঞেস করলো, একদম ডিস্টার্ব করবেন না বলে দিলাম। ওর কথায় তেমন একটা পাত্তা দিল না জিহান এবং চেয়ারে বসে পড়ল আর বলল, এই বইগুলো পড়ে তুমি কি মজা পাচ্ছ বলো তো? তা জেনে তুমি কি করবে আজাইরা? ওই কাকে আজাইরা বললি? বেশ রেগে মেগে জিজ্ঞেস করলো জিহান। রুহানি ঠোঁট বাঁকিয়ে বলল, এই ঘরে যেহেতু আমি আর তুমি ব্যতীত কেউ নেই, তার মানে আমি কথাটা তোমাকেই বলেছি। খোদা, তুমি এই মেয়ের বিচার কইরো। আই চুপ! সকাল থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করে কানটা ছালাপালাই করে দিয়েছে আমার, আবার এখন আমার নামে বিচার দিচ্ছে। কেটে গেছে বেশ কয়েকটি দিন। প্রায় 5 দিন হয়েছে অরণ্যরা চৌধুরী নিবাসে এসেছে। সেদিনের ঘটনার পর মহুয়া বাড়ির বাহিরে এক পাও রাখে না। এমনিতেই চুপচাপ থাকতো, তার মধ্যে অমন কেচ্ছা ঘটার কারণে সে আরও চুপচাপ হয়ে গেছে। যে জিনিসটা বাড়ির কেউ সহ্য করতে পারছে না, বিশেষ করে অরণ্য। মহুয়া তার সাথে কথা খুবই কম বলতো, আর এখন তো বলেই না বললে চলে। আর এই জিনিসটা অরণ্য নিতে পারছে না। বুকের ভেতর সে কেমন খালি খালি অনুভব করে। যেই ছেলে সিগারেটের ধারের কাছেও যেত না, সেই ছেলে এই কয়েক দিনে সিগারেটের অভ্যাস করে ফেলেছে। গতকাল দিঘির এঙ্গেজমেন্ট হয়েছে রাজীবের সাথে, সেই সঙ্গে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে। আগামী শুক্রবার অর্থাৎ সামনের সপ্তাহে ওর বিয়ে, যার দরুন বাড়ির সবাই নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছে। চৌধুরী নিবাসের পেছনে ছোট্ট বাগানটা নির্ভীক শান্তির এক টুকরো স্থান। সারি সারি গাছ, কিছু ফুলের গাছ আর কিছু ফলের গাছ মিলিয়ে জায়গাটা সবসময় প্রাণবন্ত লাগে। বাতাসে ভেসে আসছে ফুলের গন্ধ। মাঝে মাঝে দোল খেয়ে উঠে গাছের ডালপালাগুলো। গ্রামীণ প্রকৃতির এক টুকরো সৌন্দর্য যেন এই বাগানটিকে ঘিরে ধরে রেখেছে বহু কাল ধরে। এই বাগানের ঠিক পাশেই রয়েছে একটি মাঝারি আকৃতির পুকুর। এটা মূলত চৌধুরীদের নিজেদের পুকুর। চারিদিকে সবুজে ঘেরা। বাতাসে পুকুরের পানির উপর ছোট ছোট ঢেউ ওঠে, আর সেই ঢেউয়ের প্রতিফলিত হয় আকাশের রং, কখনো নীল, কখনো সোনালি, আবার কখনো মেঘলা ধূসর। আরিস, লাবণ্য, জিহান, রুহানি, রায়তা আর দিঘি গোল হয়ে বসেছে পুকুর ঘাটের পাশে। তারা সবাই মিলে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছে। সকলের মুখভঙ্গি সিরিয়াস হয়ে আছে। আরিস প্রথমে বলে উঠল, শাহরিয়ারের মধ্যে তোরা কোনো পরিবর্তন লক্ষ্য করেছিস? তার কথায় জিহান দ্রুত বলে উঠল, হ্যাঁ, করেছি তো। ভাবিমনির এমন চুপচাপ হয়ে যাওয়া মনে হয় ভাই মেনে নিতে পারছে না। একদম ঠিক বলেছিস ছোট ভাইয়া, আমি তো গতকাল রাতে ভাইয়াকে বড় বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে দেখেছি। লাবণ্যের কথায় আরিস আর জিহান অবাক হয় না, কারণ তারাও গত 2 দিন ধরে এই বিষয়টা লক্ষ্য করছে। কিন্তু দিঘি, রুহানি আর রায়তা অবাক হলো বেশ, কারণ ওরা সব সময় জানতো অরণ্য এসব আজে বাজে জিনিস থেকে দূরে থাকে। নিজের বিস্ময় তা কাটিয়ে রুহানি বলে উঠল, শাহরিয়ার ভাই সিগারেট খায়, বিশেষ হচ্ছে না?
ওর কথায় চোখ ঘুরালো জিহান, আর ওর মাথায় একটা টোকা মেরে বলল, বউ কথা বলে না, তাই সেই কষ্ট সহ্য করতে না পেরে আমার ভাইটিও সিগারেট খায়। না হলে কিন্তু আমার ভাই একটা ভালো ছেলে, বুঝলি? রোহানি বিরক্তি ভরা দৃষ্টিতে তাকালো জিহানের দিকে। বয়সে বড় না হলে ঠাটিয়ে একটা চর বসিয়ে দিত গালে। সুন্দর করে বললেই তো হতো। এভাবে টোকা মারার কি দরকার ছিল? এটা হাত নাকি লোহার বস্তু? মনে মনে জিহানকে 500 প্রকারের গালি দিচ্ছে আর টোকা মারা জায়গায় হাত বোলাচ্ছে রোহানি। তখনই জিহান বলে উঠল, আমাকে গালি দেওয়া শেষ হলে এবার আলোচনায় আয়। জিহানের এমন কথায় চমকে উঠল রোহানি। ড্যাব ড্যাব করে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা কি মনের কথা পড়তে পারে নাকি? কিভাবে বুঝলো রোহানি যে ওকে মনে মনে গালি দিচ্ছিল? ওর ভাবনার মাঝে আবার ছেদ ঘটিয়ে জিহান বলল, মুখের যে এক্সপ্রেশনটা করে রেখেছিস, না বুঝে উপায় আছে? কিঞ্চিত লজ্জা পেয়ে গেল রোহানি। তাদেরকে এমন টম অ্যান্ড জেরির মতো লাগতে দেখে এবার বিরক্ত হলো বাকিরা। কথায় অরণ্য আর মহুয়াকে কিভাবে এক করা যায় তা নিয়ে পরিকল্পনা করবে, তা না, ওরা নিজেদের মধ্যে ঝগড়া লেগেছে। আরিস ওদের ধমক দিয়ে থামিয়ে দিল। আরিসের ধমকে ওরা দুজন চুপসে গেল। তারপর লাবণ্য বলে উঠল, শোনো, হাতে সময় খুব কম ভাইয়া, আর 2 মাসের মতো আছে। তাই এর মধ্যেই আমাদের এমন কিছু করতে হবে যাতে ভাইয়া মেহুর সম্পর্কটা ঠিক হয় আর ভাইয়া মেহুকে ছেড়ে না যায়। আরিস আর দিঘি সায় দিল, কিন্তু চিন্তার বিষয় হলো ওরা করবেটা কি। অরণ্য ওদের সাথে ফ্রি মাইন্ডেড ঠিকই, কিন্তু তার ব্যক্তিত্ব বিষয়ে কেউ হস্তক্ষেপ করাটা সে মোটেও পছন্দ করে না। সে যতই তার ভাই বোন বা বন্ধু হোক না কেন। ওরা যখন পরিকল্পনায় মগ্ন ছিল তখনই রায়তা লক্ষ্য করে এদিকে মোনালিসা আসছে। সে দ্রুত ওদের কথা বলা থামাতে বলে। আরিস লিসাকে আসতে দেখে কথা ঘুরিয়ে নেয়। লিসা ওদের কাছে এসে জিজ্ঞেস করল, তোরা এখানে? শাহরিয়ারকে কোথাও দেখেছিস তোরা? যাহার নামে গেছে, তুমি যাবে? চলো তোমাকে রাস্তা দেখিয়ে দেই। খিটখিট কণ্ঠে ধারালো বাক্য শুনল লাবণ্য। এই লিসাকে তার একদম পছন্দ না। সারাদিন শাহরিয়ার করে করে মুখ থেকে ফেনা বের করে ফেলে। অসহ্যকর নেকা। দেখে অরণ্য ওকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবে না, তবু এই বেহেয়া মেয়েটা অরণ্যের পিছনে পড়ে আছে। মাঝে মাঝে তো লাবণ্যের ইচ্ছা করে এই লিসার মাথা ইট দিয়ে ফাটিয়ে দিতে। লাবণ্যের এমন খিটখিট কথাগুলো শুনে লিসার রাগে ফুঁসতে শুরু করে। এদিকে আরিস, জিহান, রায়তা, দিঘি আর রোহানি অনেক কষ্টে নিজেদের হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। লিসা লাবণ্যকে কথা শোনাতে যাবে তার আগেই আরিস বলে ওঠে, অরণ্যর মেজাজ খারাপ আছে, তাই একটু বাইরে গেছে। একবার বলে গেলেও তো পারতো। কেন, তুমি কি ওর বউ নাকি যে তোমায় বলে যেতে হবে? অদ্ভুত মেয়ে মানুষ তো তুমি। লাবণ্যের এমন কথা শুনে এবার রোহানি আর রায়তা ফিক করে হেসে ফেলল। লিসা কিঞ্চিত লজ্জা পেয়ে গেল। এভাবে লাবণ্য ওকে বেজ্জত করে দিল। এই মেয়ের একটা ব্যবস্থা করতে হবে। বেশি বাড়াবাড়ি করছে। লিসা এখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। গট গট করে হেঁটে বাড়ির ভেতরে চলে গেল। ও যেতেই লাবণ্য একটা শান্তির নিঃশ্বাস ছাড়ল। রাত প্রায় 8টা বাজে। মহুয়া কিছু টুকটাক কাজ শেষ করে প্রবেশ করতেই অবাক হয়ে গেল। হাত দিয়ে নিজের চোখ একবার মুছে আবার সামনে তাকালো। না, সে তো ভূত দেখছে না। অরণ্য জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট টান দিচ্ছে আর ধূসর ধোয়া জানালা দিয়ে উড়িয়ে দিচ্ছে, আর গভীর ধ্যানে কি যেন ভাবছে। মহুয়ার নিজের হাত কসলাতে কসলাতে মিহি স্বরে বলে উঠল, শুনছেন? চেনা মেলি কণ্ঠস্বর কানে ভেসে আসতেই অরণ্য দরজার দিকে তাকালো। সেখানে জলপাই রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে শ্যাম বর্ণের মহুয়া। মেয়েটার চোখের দিকে তাকাতেই বুঝতে পারল সে কিছু নিয়ে কৌতূহলী। পরক্ষণেই অরণ্যের চোখে পড়ল নিজের হাতের দিকে। সিগারেট হাতে যে সে দাঁড়িয়ে আছে। বুঝতে পারল মহুয়া কৌতূহলের কারণ। তবে আজ সেও পণ করেছে মুখ খুলবে না, আর যদি খুলে তাহলে সীমিত পরিমাণ উত্তর দেবে। এই কয়েকদিন মহুয়া তার সাথে কথা বলেনি বললেই চলে, তাই সেও এবার একই কাজ করবে, হিসেব বরাবর করবে। অরণ্য কাজ থেকে সাড়া না পেয়ে অবুঝ মহুয়া আবার ডাকল, শুনছেন? খুব ছোট করে শুধু সাড়া দিল অরণ্য। তার কণ্ঠ শুনে কিঞ্চিত কেঁপে উঠল মহুয়া।
পুরুষটির কণ্ঠস্বর কেমন শক্ত আর ধারালো। মহুয়া একটা ঢোক গিলে বলল, আপনি তো সিগারেট পছন্দ করতেন না, মানে লাবণ্য বলেছিল। অরণ্য কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না, গম্ভীর স্বরে বলল, এখন পছন্দ করে। তোমার কোনো সমস্যা? অরণ্যের গম্ভীর কণ্ঠ মহুয়াকে কাঁপিয়ে তুলল। অরণ্য এর আগে এত গম্ভীর আর শীতল স্বরে মহুয়ার সঙ্গে কথা বলেনি। মনটা কি কদিন ধরে এমনিতেই খারাপ, তার মধ্যে অরণ্যের এমন কথা তার মনটাকে আরো বিষণ্ণ করে তুলছে। মহুয়া নিজের মাথা কিঞ্চিত নিচু করে ছোট্ট স্বরে বলল, না তোমার সমস্যা হলেও আমার কিছু যায় আসে না। শীতল স্বরে বলা কথাটা তরুণীর তপ্ত হৃদয়ে আঘাত আনল। হৃদয়ের মাঝে কেমন ব্যথার সৃষ্টি হলো। চোখ তুলে অরণ্যের দিকে তাকানোর সাহসটাও সে পাচ্ছে না। কাজল রাঙা ডাগর ডাগর চোখ জোড়া অশ্রুসিক্ত হয়ে উঠল, হাতগুলো কেমন পিন পিন করে কাঁপছে। অরণ্য এমন হঠাৎ শীতল আচরণ তরুণীর ব্যথিত হলো, তবে মুখ তুলে কোনো কথা বলল না। অরণ্য কোনো সারা শব্দ না পেয়ে মহুয়ার দিকে তাকালো। মেয়েটা মাথা নিচু করে রাখায় সে দেখতে পেল না মহুয়ার চোখের জল। অরণ্য সিগারেটটা শেষ করে নিজের মানিব্যাগ আর ফোন হাতে নিল, তা মহুয়ার নজর এড়ালো না। মেয়েটা মিহি স্বরে জিজ্ঞেস করল, আপনি কি কোথাও যাচ্ছেন? অরণ্য নিজের ঘড়ি পড়তে পড়তে আগের মতোই গম্ভীর কণ্ঠে বলল, তা তোমার না জানলেও চলবে, আমার বিষয়ে তুমি এত ভাবতে হবে না। এই বলে অরণ্য মহুয়ার পাশ কাটিয়ে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। অরণ্য বেরিয়ে যেতেই মহুয়ার চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মেয়েটার ইচ্ছা হলো চিৎকার করে কান্না করতে, তবে সে এমনটা করবে না, তাই নিজের ইচ্ছাকে দমিয়ে রাখতে ঠোঁট কামড়ে ধরল। তাও যেন কান্না থামানো যাচ্ছে না। মেয়েটা অভিমানী স্বরে বলে উঠল, ধুর পাগলি, কাঁদছিস কেন? তুই অভাগী মুখ পুরি। এত সুখের আশা তোর মনে আসে কেমন করে? তোর ভাগ্যে এসব ভালোবাসা টালোবাসা লেখা নেই। তা যত তাড়াতাড়ি বুঝতে পারবি ততই ভালো। 3 মাস পর তো উনি চলেই যাবে, এত মায়া বাড়িয়ে লাভ কি বলতো? এই বলে মহুয়া নিজের চোখের জল মুছে নিল। অরণ্য বুঝতেও পারল না তার এমন আচরণ তাদের মধ্যকার দূরত্বকে আরো বাড়িয়ে দিচ্ছে। মহুয়া যে বড্ড অভিমানী, এই অভিমানীর অভিমান ভাঙানো তা এত সহজ কর্ম নয়। বারান্দা দিয়ে যাওয়ার সময় অরণ্যর দেখা হয় মোনালিসার সঙ্গে। অরণ্য চাইছিল ওকে আপাতত উপেক্ষা করতে, এমনিতেই মেজাজ ঠিক নেই। তার মধ্যে মহুয়ার সঙ্গে ওভাবে কথা বলায় তখন নিজের মনই কেমন খসখস করছে। এভাবে কথা বলা তার হয়তো ঠিক হয়নি, কেন যেন এখন ভীষণ রাগ হচ্ছে তার। লিসাকে উপেক্ষা করে যেতে নিবে তার আগেই লিসা এসে তার সামনে হাজির। একগাল হাসি দিয়ে জিজ্ঞেস করে উঠল, কোথায় ছিলি তুই? আজকে সারাদিনে একটু দেখা পাইনি তোর। মেজাজ এবার সপ্তম আসমানে উঠে গেল অরণ্যের। রাগী দৃষ্টিতে তাকালো লিসার দিকে। আচমকা অরণ্যের এমন রাগী দৃষ্টি দেখে কিঞ্চিত ভয় পেয়ে গেল মোনালিসা। সে কি ভুল কিছু বলে ফেললো নাকি বুঝতে পারলো না। অরণ্য দাঁত কিটমিট করে বলল, আমি কোথায় গেছিলাম তার কৈফিয়ত আমি তোকে কেন দিতে যাব? তুই কি আমার বউ লাগিস? কিংকর্তব্য বিমুখ হয়ে গেল লিসা। কথা বলার ভাষা যেন মুহূর্তের জন্য হারিয়ে ফেলল। অরণ্যকে এর আগে কখনো এতটা রেগে যেতে দেখেনি। 2 কদম পিছিয়ে গিয়ে একটা শুকনো ঢোক গিলে বলল, তোর জন্য চিন্তা। অদীক্ষেতে একদম দেখাবি না লিসা, অসহ্য লাগে এসব। তুই এমন করছিস কেন? আমি তো শুধু ওয়েট ওই কালো ভুট্টার সাথে ঝগড়া হয়ে, তাই না? তার জন্য তোর মেজাজ এতটা জোরে আছে। অরণ্যের চল শক্ত হয়ে এলো, হাত মুষ্টিবদ্ধ করে নিল। অরণ্য চোখ গড়মড় করে তাকালো লিসার দিকে আর শক্ত কণ্ঠে বলে উঠল, এখানে মহুয়াকে কেন টানছিস তুই? টানবো না তো কি করব? আমি বুঝতে পারছি ওর সাথেই তোর ঝামেলা হয়েছে। কালো মেয়ে একটা, এত দেমাগ কিসের রোল? লিসা, মুখ সামনে কথা বল, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। অরণ্য বজ্র কণ্ঠের হুঙ্কার ছাড়ল। তার এমন কণ্ঠ কানে পৌঁছাতেই লিসা কেঁপে উঠল। চোখে এবার সত্যি সত্যি ওর ভয় ছড়িয়ে পড়েছে। অরণ্য এই মহুয়ার জন্য এত রিয়াক্ট কেন করছে তা লিসা বুঝে উঠতে পারছে না। অরণ্য আর এক মুহূর্ত লিসার সামনে দাঁড়ালো না, হনহন করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। এই লিসার সামনে আর বেশিক্ষণ থাকলে হয়তো রাগের মাথা খেয়ে ওর গায়ে হাত তুলে বসবে। তবে সে যাওয়ায়
গুনগুন করে গানের কিছু লাইন বলল, যা লিসাও শুনতে পেল। আর গানের লাইনগুলোর অর্থ বুঝতে পেরে লিসা যেন চমকে উঠল। অরণ্য সিঁড়ি বেয়ে নামার সময় গুনগুন করে বলল, রাতটা বেশ গভীর, আকাশে গোলাকার চাঁদের পাশে লক্ষ লক্ষ তারা মিনমিন করে জ্বলজ্বল করছে। পিনপিনে বাতাসের সঙ্গে মিশে আছে অজানা এক সুবাস। চৌধুরী নিবাসের সবাই এখন ঘুমে মগ্ন, শুধু জেগে আছে মৌসুমী বেগম। হাতে একটি বই নিয়ে বসে আছেন, তবে আজ তার মনোযোগ বইয়ের মধ্যে নেই। তিনি বইয়ের দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু তার ধ্যান জ্ঞান সব অন্য কথায়। তখন তার কানে ভেসে এলো নাসির উদ্দিন চৌধুরীর শান্ত কণ্ঠস্বর, বলল,